মাঝে মাঝে ভাবি, মানুষ কেন এত স্বার্থপর? মানুষ এতটাই স্বার্থপর যে শুধু নিজের বেলায় বুঝতে পারে, অন্যের বেলা কখনোই তা উপলব্ধি করতে পারে না। নিজের বেলায় সব কিছু সহজ হিসাব বুঝে যায়, কিন্তু যখন আপনার পালা হবে তখন সে একদম অবুঝ হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে যারা কিনা নিজে দোষটা করলে কখনোই মানতে পারে না, কখনো তাদের দোষগুলো তাদের চোখেই পড়ে না, অথচ একই কাজ, একই দোষ যখন অন্য কেউ করে তখন তারা যুক্তিসহ অনেক কথা বলে। আচ্ছা, এই যুক্তিগুলো কেন নিজের বেলায় বুঝে না বলেন তো? ন্যায় অন্যায় এসবের বোধটা কেন কেবল অন্যের বেলায় বুঝতে হয়, নিজের বেলায় কেন বুঝে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জীবনে প্রথম কচু শাক রান্না করব। অনেক ক্ষেত্রে কচু শাকটা অনেকের গলা চুলকাতে পারে। কচু শাক যাতে গলায় না ধরে এজন্যই আমার মা আমাকে একটা সলিউশন দিয়েছে, আর তার খোঁজেই আমি ছাদে চলে আসলাম। মা বলেছে কচু শাকের সাথে যদি আম পাতা সিদ্ধ করে নেই তবে নাকি আর গলা চুলকানোর সম্ভাবনাটা তত একটা থাকে না। তাই আমিও মার কথা শুনে চলে আসলাম ছাদে। মেয়েকে নিয়ে কিছুক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করার পর আমি কিছু আম পাতা ছিঁড়ে নিলাম। ছাদে আসলে কি ভীষণ যে ভালো লাগে, আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখলে মনটা খুব শান্ত হয়ে যায়। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সবুজ প্রকৃতি দেখে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এরপর মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে কচু শাক আর আম পাতা একসাথে সিদ্ধ দিব। মা বলেছে এই শাকটা সিদ্ধ করার পর আম পাতাটা তুলে ফেলতে, এতে করে নাকি আর গলা চুলকানোর সম্ভাবনা তত একটা থাকে না। আমি তাই মার কথা মতো ঠিক সেভাবেই সিদ্ধ করেছি। এরপর একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর খানিকক্ষণ গরম হওয়ার পরে আমি গোটা জিরা দিয়ে দিব। আমার কাছে জিরা ফ্লেভারটা খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি রসুন আর জিরেটা খানিকক্ষণ ভেজে নিব। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব। যেহেতু শাকের ভিতরে মাছটা দিব তাই একটু কড়া করেই ভেজেছি। এরপর আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে মাখা মাখা করে ভেজে নেব, বলা যেতে পারে একদম ভর্তার মতো করে। অনেকক্ষণ ধরে ভাজার পরে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে। এরপর আমি আলতো আলতোভাবে পুরো শাকটাকেই বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। মেয়েরা আসলে মায়ের জাত, মেয়েরা আসলে সবই পারে, তাই না? যে মেয়েটা একটা সময় ডিম ভাজতে পারতো না, সে এখন টুকটাক করে নিজে একা একাই সংসার সামলাচ্ছে। মাঝে মাঝে ভাবি, এক সময় করতে করতে মানুষ সবই শিখে যায়। কেউই তো মায়ের পেট থেকে শিখে আসে না, কিন্তু করতে করতে সব আয়ত্তে করে ফেলে, তখন পাক্কা রাঁধুনি হয়ে যায়। আমি জানি অনেকের চোখে কথাগুলো ভালো লাগবে, আবার অনেকের চোখে কথাগুলো ভালো লাগবে না। একটা মানুষ যখন কথা বলে তখন কিছু মানুষ তা পছন্দ করে, আর কিছু মানুষের কাছে সেই কথার ভিতরে নেগেটিভিটি খুঁজে পায়। আমি আসলে খুবই ছোট, আর আমার সংসারের বয়সও অল্প। একটু একটু করে করছি আর শিখছি। আমার ভালো লাগা থেকেই আমি আমার ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমি কিভাবে রান্নাটা করছি, আমি কিভাবে সংসারটা সামলাচ্ছি, আমার পছন্দ থেকে টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করে থাকি। দুপুরে রান্না করে দুপুরের খাবারটা সেরে
চলে আসলাম বিকালের নাস্তা রেডি করতে। আজকে একটু ডিফারেন্ট টাইপের নাস্তা রেডি করব। ডিফারেন্ট বললাম এই জন্য ফার্স্ট টাইম কিছু ট্রাই করছি। আজকে বানাবো আলুর সমোচা। প্রথমে পরোটার মতো করেই আমি ডোটা রেডি করে নিচ্ছি। আটার ভিতরে অল্প অল্প করে তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিব। খুব বেশি শক্তও না আবার নরমও না। এরপর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর ম্যাশ করে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদে ম্যাজিক মশলা, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া আর সাথে একটু কর্নফ্লাওয়ার, সাথে অরিগানো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এরপর আমি পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিব। মূলত আলু ভর্তার মতো করেই আমি ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তাটা করার পর আমি চলে যাচ্ছি রুটি বেলতে। রুটি পরোটার মতো করে আমি রুটিটাকে বেলে নিব, তবে একটু বড় সাইজের করে। এরপর এর মাঝ বরাবর আমি একটি ছোট্ট বাটি দিয়ে দিচ্ছি। এরপর রুটির উপরে আমি ভর্তাটা দিয়ে দিব। আমি পুরো রুটিটার ভিতরে ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিব। একটু একটু করে ভর্তাটা মেখে নিচ্ছিলাম। ভর্তাটা রুটির উপর স্প্রেড করা হয়ে গেলে আমি উপর থেকে বাটিটা উঠিয়ে নিব। এরপর ছুরি দিয়ে আমি 16-17টার মতো ভাগ করে নিব। এতে করে আমার একেবারেই অনেকগুলো স্লাইস হয়ে যাবে। আমার মিষ্টি আপু ভাইয়াদের সেই পুরনো কথাটা মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক করতে পারেন। আমার এই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে এই ছোট বোনটার পাশে থাকতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। কথা বলতে বলতেই আমার আলুর সমোসা তৈরি করা কিন্তু শেষ। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এরপর গরম তেলের উপরে এক এক করে আলুর সমোসাটা আমি দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সমোসাগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে দিব। সুন্দর একটা কালার আসার পর আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। যেহেতু আমার আলুর ভর্তাটা ভিতরে একদম রেডিই ছিল, তাই এটা অনেকক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটা কালার আসার পরেই আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজি রেসিপি। বিকালের নাস্তায় কিংবা সকালে বাচ্চাদের টিফিনে কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। কোলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।